প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি, আর আওয়ামী লীগ বলছে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার কথা মুখে বললেও ঠিকই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। এদিকে সার্চ কমিটিও আইনের কাছাকাছি বলে দাবি করেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হবে পরবর্তী নির্বাচন কমিশন। এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনকালীন সরকার নিয়ে বিতর্ক করে আসছে বড় রাজনৈতিক দল দুটো। স্বাধীনতার 50 বছর পরেও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে কেন সব রাজনৈতিক দল পৌঁছতে পারছে না ঐক্যমতে, এই প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন বিতর্কের শেষ কোথায়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাঁদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, আমাদের সঙ্গে আছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। স্বাগত। প্রিয় দর্শক, আপনিও আলোচনা অংশ নিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে 50 বছরও আমরা নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে সেরকম একটা আইন আমরা তৈরি করতে পারি না। প্রতিবারই নির্বাচন হয়, তার আগেই বিতর্ক তৈরি হয় যে নির্বাচনকালীন সরকার কি হবে, কমিশন কিভাবে তৈরি হবে। আপনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছেন, একটু যদি প্রস্তাবের সারসংক্ষেপ আমাদের কাছে তুলে ধরেন এবং এই প্রেক্ষাপটটা বলেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তা আমাদের সংবিধানে 158 অনুচ্ছেদে সুস্পষ্ট হয়ে বলা আছে, আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ প্রদান করা হবে। কিন্তু গত 50 বছর এটা করা হয়নি। এর মূল কারণ হলো আমাদের রাজনীতিবিদরা কোনো রকম বিধিনিষেধের আওতায় আসতে চান নাই। জি, যদি আইন হতো তাহলে কতগুলো বিধিনিষেধ পদ্ধতিগতভাবে নিয়োগ দিতে হইতো এবং কতগুলো বিধিনিষেধ মেনে তাদের তা করতে হতো। তো এই রাজনীতিবিদরা তা করতে চাননি। এই জন্যই তারা আইন প্রণয়ন করেননি। আরও অনেক ক্ষেত্রেই আমাদের সংবিধানে আইন করার কথা বলা আছে, কিন্তু আইন প্রণীত হয়নি দুর্ভাগ্যবশত। এখন কিন্তু এক পর্যায়ে তারাই তো বিপদে পড়েন, যখন বিরোধী দলে থাকেন তখন তারাই বিপদে পড়েন। হ্যাঁ, ক্ষমতা থাকলে তো মনে হয় যে এটা না করে সুবিধা হবে, কিন্তু পরে কিন্তু তারা সেই বিপদে পড়ে। এক্স্যাক্টলি। তো আইন করলে যে সুবিধা সেটা হলো আইনটা যদি জনগণের কল্যাণ বিবেচনায় নিয়ে, জনস্বার্থ বিবেচনা নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটা সবারই জন্যই এটা ইতিবাচক হবে, সবার জন্য এটা ইতিবাচক ফলাফল দেবে। তো আমরা যে এখন সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি সার্চ কমিটির মাধ্যমে করা হবে, আইন না করলেও এটা আইনের কাছাকাছি ইত্যাদি। কিন্তু আমাদের সংবিধানে সার্চ কমিটির কোনো বিধান নেই। বস্তুত সার্চ কমিটি করলে যেটা হবে, আমাদের সংবিধানের 48 অনুচ্ছেদে বলা আছে যে শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া আর সব ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশেই সিদ্ধান্ত নিতে হবেন। তো তাহলে রাষ্ট্রপতি যদি আইনের বিধানের অধীনে যদি না করেন এবং কতগুলো এই যে পদ্ধতি অনুসরণ করে যদি সার্চ কমিটি এবং নির্বাচন কমিশনে নিয়োগ না দেন, তাহলে কিন্তু বস্তুত তিনি প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন তাদেরকে নিয়ে সার্চ কমিটি হবে এবং তাদের পছন্দমতো ব্যক্তিরা এই নির্বাচন কমিশনে নিয়োগ পাবে, এবং যেটা আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে না, এটা জনস্বার্থের অনুকূল হবে না। কারণ জনস্বার্থটা হলো কি? জনস্বার্থ হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের শাসন। এর কারণ হলো এতে জনস্বার্থ সংরক্ষিত হবে, কারণ জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে এবং জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু যদি এখন যে পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতে যদি সেই রকম নিয়োগই হয় এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে জনকল্যাণ সংরক্ষিত হবে না। জি,
আর আমরা যেটা যেটা পরামর্শ দিয়েছি, আমরা একটা আইনের খসড়া তৈরি করেছি। খসড়াটা একটু শুনবো, একটু আহমদ আজম খান আপনার থেকে শুনে আসি যে আপনারা কিভাবে দেখছেন এই যে। আপনাকে জি জি প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, আপনি বলেছেন যে এই নির্বাচনী বিতর্কের শেষ কোথায়। আসলে এর শেষ আমার মনে হয় সকল রাজনৈতিক দলই চায়, জনগণও চায়, কিন্তু এই নির্বাচনী বিতর্কের শেষ হচ্ছে না। নির্বাচন এলেই অন্তত আমরা 14তে দেখেছি, 18তে দেখেছি, এর আগের একেবারে স্বাধীনতার পরের সকল নির্বাচন নিয়েই কিন্তু বিতর্ক ছিল, কিন্তু গ্রহণযোগ্যতাও ছিল। এবং 14র আগে যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনগুলো নিয়ে বিতর্ক থাকলেও বলা হয়েছে যে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। কিন্তু এখন যে নির্বাচনগুলো হচ্ছে, 14-14 পরে যত উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, 18-র 30শে ডিসেম্বর এবং তারপরের যত উপনির্বাচন এবং স্থানীয় নির্বাচন, এগুলো আসলে কোনো নির্বাচনই হচ্ছে না। জনগণের ভোট দেবার অধিকার শতভাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, আর কোনো কোনো সময় যেমন 14তে তো 154 আসনে নির্বাচনই হয়নি, 146 আসনে 3% ভোট পড়েছে। আর স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এখন বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না। আর সরকারি দল কি করে জানেন? কৌতুক করে, বলে বিরোধী দলের তো প্রার্থী খুঁজে পাওয়া যায় না। যে দেশে একটা পদে একাধিক 5-7জন প্রার্থীও আছে, যেখানে বিএনপির ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠন আছে, সেখানে প্রার্থী খুঁজে পাওয়া যায় না, কারণ দাঁড়াতে দেওয়া হয় না, দাঁড়ালে তাকে প্রচার করতে দেওয়া হয় না, এজেন্ট দিতে দেওয়া হয় না, এজেন্ট বের করে দেওয়া হয়, আগের রাত্রে এজেন্টকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ নানা কথা, এত সময়ও আপনি দিতে পারবেন না। এই যে নির্বাচনকে জাদুঘরে পাঠানো, যে কারণে এই আপনার যে আজকের যে বিষয়বস্তু, যে নির্বাচনের বিতর্ক শেষ কোথায়, এই বিতর্কের শেষ তখনই হতে পারে যখন থেকে নির্বাচনী প্রতিহিংসার বদলে প্রতিযোগিতামূলক নির্বাচন নতুন করে আবার শুরু হবে। এবং আমি সেজন্য বলতে চাই, যতদিন পর্যন্ত না প্রতিযোগিতামূলক নির্বাচন না হয়, যতদিন পর্যন্ত দলীয় সরকারের অধীনে না হয়, ততদিন পর্যন্ত 5টা হোক আর 10টা হোক, অতগুলো নির্বাচনই নির্বাচনকালীন সরকারের মধ্য দিয়ে হতে হবে। এবং নির্বাচনকালীন সরকারই আপনার এই নির্বাচন কমিশন করবে। কারণ এই যে মজুমদার ভাই বললেন যে এই সরকারের আমলে যদি কমিশন হয়, তাহলে তাদের দলীয় কমিশনই হবে। আমরা কিন্তু গত নির্বাচন, এই যে বর্তমান নির্বাচন কমিশনটাও দেখেছি যে এই সার্চ কমিটি একটা ধোঁকা কমিটির মতো। কারণ সার্চ কমিটি যখন 5 জনের নাম ঘোষণা করলেন, এখন আপনারা যে 5 জন নির্বাচন কমিশন দেখেন, তার পরের দিন তরিকত ফেডারেশন নামে একটা রাজনৈতিক দল নাকি আছে, কেউ চেনে না কিনা, তার সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করে বললেন, ভেবেছিলাম 5 জনই পাবো, তাই একজন আওয়ামী লীগ নিয়ে নিল, একজন বিএনপি, আমরা 3 জন পেয়েছি। তরিকত ফেডারেশন 3 জন নির্বাচন কমিশন সার্চ কমিটিতে পেয়েছে। তার মানে সরকারের জনগণের সাথে ধোঁকাবাজিটা দেখেন, তরিকত ফেডারেশনের নামের ভিত্তিতে দিয়েছে। এই হলো সার্চ কমিটির কাণ্ড। অতএব এই সুকল সার্চ কমিটি এই ধোঁকা সার্চ কমিটি নয়। আমরা সত্যিকারে নির্বাচন কমিশন শক্তিশালী চাই, আর তাহলে নির্বাচনকালীন সরকারি নির্বাচন কমিশন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনাকে। আমাদের সঙ্গে আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী। যে মন্ত্রী মহোদয়, আপনি দুজনের বক্তব্য শুনেছেন, আপনি যদি এখন একটু আপনার বক্তব্য রাখেন। আমরা নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন কমিশনের গঠন নিয়ে কথা বলছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটু, আমি তো সরকারে আছি, দায়িত্ব পালন করছি। জি। আমি একটা রাজনৈতিক সংগঠনে আছি। আমাদের রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক বক্তব্যগুলো আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারা দিচ্ছেন, এগুলো তো জনগণের সামনে প্রতিদিন আসছে। আমি তো এখানে নিশ্চয়ই তার বাইরে কিছু আমার বলার কোনো স্কোপ নেই। আমি সীমাবদ্ধ আমার নিজের কালচার দ্বারা, এইটা মনে রাখা প্রয়োজন। আপনারা দাওয়াত দিয়েছেন, সম্মানিত মানুষজনেরা কথা বলছেন, আমি এসেছি এখানে এসে প্রথমে, তাই এই ক্যাভিয়েটটা আমার বললাম আপনাদের সকলের সামনে। আমি যা বলবো সম্পূর্ণ ব্যক্তিগত, আমার নিজস্ব নাগরিক হিসাবে, এর বাইরে কোনো কিছু বলার আমার এখানে অধিকার নেই, ডিসিপ্লিনও সেটা নয়। এরপরে যেটা বলতে চাই, আমি দুঃখবোধ করি যে আমি একজন দেশের একজন
বয়োজ্যেষ্ঠ মানুষ, আর কিছু না হোক, আমরা অত বড় হয়তো নেতা নই বা কিছুই নই, আমি কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা কোনো তাত্ত্বিক গবেষকও নই, অ্যাডভোকেটও নই, কিছুই নই। একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি যে আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এই তর্কের কোনো শেষ পাচ্ছি না। এই সার্চ কমিটি, গতবারও সার্চ কমিটি হলো, এই দল যারা, আজম সাহেব একজন আইনের মানুষ, তিনি জানেন, তারা নমিনেটও করলেন, লোকও আসলো। এবং আমার যদি মনে আছে, যখন সার্চ কমিটি গঠিত হয়ে গেল, যখন ইলেকশন কমিশন নির্বাচিত হয়ে গেল তাদের দ্বারা, এবং তারা যখন গঠিত হয়ে গেলেন, তখন বিএনপি দলের সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কেউ কেউ এখন মানে 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 গতাই হয়ে গেছে, তারা গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। বেরিয়ে এসে বারান্দায় কি সুন্দর হাসি দিয়ে তারা বললেন, চমৎকার কমিশন গঠিত হয়েছে। ইফ আই এম নট রং, ভাইয়া, আপনার বয়স অনেক কম, আপনার ব্রেন অনেক শার্পার, মনে থাকার কথা। তা এটা বলে এবং চমৎকারভাবে বেরিয়ে গিয়ে এটা বলে। এমনকি নির্বাচনের পরের দিন, গত 18 সালের নির্বাচনের পরের দিন সকালবেলা তাদের দলের মহাসচিব বলেন, চমৎকার নির্বাচন হচ্ছে। 11টার দিকে বোধহয় মানে ভোটিং, আমার মনে আছে। এই সিচুয়েশন যেখানে, তারপরে হঠাৎ এই ঘড়ির কাঁটার মতো একবার ডানে একবার বাঁয়ে, একবার ডানে একবার বাঁয়ে, আমরা তো কোনো, আমাদের মতো সাধারণ মানুষ খুঁজে পাচ্ছি না কি বুঝবো এটা দিয়ে। সার্চ কমিটি ওনারাই মানে মানে মানলেন গতবার, এবার ওনারা বললেন যে এটা মহা অন্যায়, এটা হতে পারে না। নির্বাচনের যে আইন বিধিবিধান যেটা আছে নির্বাচন কমিশন সম্বন্ধে, নতুন কিছু নয়। 73 সালে 72 সালে তো আমার সংবিধান পাস হয়েছে, তখন থেকে এটা আছে। তারাও 3-4 বার সরকার গঠন করেছে বলে দাবি করেন, এবং করেছেন, আমি বিশ্বাস করি। তাদের সময় আমরা এই দেশে কাজটা করেছি। তারাও এই আইন সম্বন্ধে কেউ অবগত ছিলেন না, আলোচনাও করেন নাই। তাদের যখন এত বেশি, এখন এত হাই প্রায়োরিটি, তখন তারা এই প্রায়োরিটি দেখেন না। আমাদের হাই প্রায়োরিটি সবসময় ছিল মন্দের ভালো। সার্চ কমিটি একটা স্টেপ ফরওয়ার্ড। এইটাও একটা এক ধরনের আইন যা করা হয়েছে। বেআইনি কোনো কাজ কোনো সরকার করতে পারে না, এবং সংবিধানের বৃহত্তর আইনের আওতায় এগুলো করা হয়েছে। ফজলুল আলম মজুমদার সাহেব বললেন যে রাষ্ট্রপতির দুটি ক্ষেত্র যা সম্পূর্ণ সীমাবদ্ধ, এটার মধ্যে তার প্রতি একটু অহেতুকভাবে তার প্রতি ইয়ে করা হয়েছে, অবিচার করা হয়েছে। তার মরাল পাওয়ার, তার নৈতিক পাওয়ার, তার লিড করার যে পাওয়ার সংবিধানের আওতায়, এটা অনেক বেশি, শুধু ওই দুই ক্ষেত্র নয়। সুতরাং সেই সব বিবেচনায় আমি মনে করি, এখন যদি কালকে আমি আলোচনা ছিলাম, জি, তাদের একজন বলছিলেন কি, আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের যে জনাব আব্দুল ফারুক, যিনি হুইপ ছিলেন গত ইয়ের সময়, তিনি বলে পরিষ্কার যে আমাদের দলের সিদ্ধান্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। এই ধরনের হঠকারী, চরমবাদী, বেআইনি মন্তব্য যারা করতে পারেন তাদের সঙ্গে কি আলোচনা করবো? যদি নির্বাচন তারা না করেন, শুধু এটা নয়, তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন, আমরা তো নির্বাচন করবো না, উচিত, অল রাইট, তাদের মৌলিক অধিকার আছে, কিন্তু হতে দেব না। এই দেশে কোনো নির্বাচন হতে দিব না আমাদের মতো না হলে। তাহলে কি হবে? এটা বেআইনি কাজ হবে, ফৌজদারি অপরাধ হবে। এর জন্য বিধিবিধান যা আছে সংবিধানে তাই প্রতিপালিত করবে সরকার, সরকার করতে বাধ্য। এর বেশি বলার কি আছে আমাদের? শুনেন, সারা দুনিয়ার সব দেশগুলা যেদিকে চলছে সেদিকে না গিয়ে আমাদের একটা বিচ্ছিন্ন দ্বীপ করার চেষ্টা চলছে। সরকার ক্ষমতায় থেকে কোন দেশে নির্বাচন হচ্ছে না? মাদার পার্লামেন্ট যেগুলো বলে গর্বের সঙ্গে আমাদেরকে সবক দেওয়া হয়, সেই যুক্তরাজ্যে কি টনি ব্লেয়ার হোক, ক্যামেরন হোক আর জনসন হোক, তারা কি পদ ছেড়ে গিয়ে তারা নির্বাচন করে? এমনকি ভারতে আমাদের প্রতিবেশী, সেখানে কি তাই করে? এমনকি আরো অন্যান্য দেশের কথা আমরা বলতে পারি। এমনকি যদি বহুদলীয় দল ছেড়ে আপনি পার্লামেন্ট ডেমোক্রেসির বাইরেও আপনি যান, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টগণ ক্ষমতায় থেকে নির্বাচন করেন, হেরে গিয়েও বাকি আর 4-6 মাস দেশ পরিচালনা করেন, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী। এই যেখানে পৃথিবীর অবস্থা, সেখানে একটা বিচ্ছিন্ন দ্বীপ, বিচ্ছিন্ন আইডিয়া, যখন যেটা মনে হবে প্রত্যেক নির্বাচন আসলেই একটা বিষয় তারা তুলে ধরবেন, একটা 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 বজগট অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন, যার ফলে আমরা মনে করি আমাদের দেশে যে স্থিতিশীল পরিবেশ আমরা অর্জন করতে পেরেছিলাম বিগত কয়েক বছরে, বাংলাদেশের মানুষ যখন মনে প্রাণে একটা গ্রহণ করেছে যে না, আমাদের পরিবেশ। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সঙ্গেই থাকুন। ফজলুল আলম মজুমদার, আপনি যদি বলেন যে আপনারা সুজনের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছেন, একটু প্রস্তাবটা যদি আমাদের খোলাসা করেন, সেলিয়েন্ট ফিচারগুলো কি সেই প্রস্তাবের? অনেক ধন্যবাদ। তো তার আগে আমি মাননীয় মন্ত্রী, তিনি আমার অত্যন্ত পছন্দের মানুষ,
তো তিনি যে কথা বলেছেন, আমি মহামান্য রাষ্ট্রপতির প্রতি অবিচার করেছি, তার অনেক নৈতিক ওনার ক্ষমতা আছে। কিন্তু আমি যে কথাটা বলেছি, তার দলেরই একজন ব্যারিস্টার, তিনি একটা পদবি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, তিনিই বলেছেন এই কথা, প্রকাশ্য টেলিভিশনে বলেছেন যে এখানে রাষ্ট্রপতি যে এই সার্চ কমিটি করবে সেটা প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমেই হবে। তো এনিওয়ে, তো আমরা যেটা করেছি সেটা হলো, আমরা যে শামসুল হুদা কমিশন যখন বিদায় নেয় 2011 সালে, তখন তারা একটা আইনের খসড়া রেখে গিয়েছিলেন। তো এটার ভিত্তিতে এবং আশেপাশের আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যে আইন আছে এগুলো বিচার বিশ্লেষণ করে এগুলোর ভিত্তিতে আমরা একটা খসড়া তৈরি করেছি। তো এর কতগুলো বৈশিষ্ট্য হলো, প্রথম হলো যে এই আইনে কারা নির্বাচন কমিশনে নিয়োগ পেতে পারে কিংবা কারা নিয়োগ পাওয়ার অযোগ্য, তাদের যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিগুলো সুস্পষ্ট করা, যাতে যাকে ইচ্ছা তাকেই নিয়োগ না দেওয়া যায়। আর দ্বিতীয়ত হলো একটা সার্চ কমিটির বিধান, যে সার্চ কমিটিতে যে কয়েকজন সংসদ সদস্য সরকারি দলের এবং বিরোধী দলের, তার মানে আপনারাও প্রস্তাব এটা সার্চ কমিটির কথাই বলেছেন? হ্যাঁ, সার্চ কমিটির কথা। কিন্তু সার্চ কমিটি, আওয়ামী লীগের পক্ষ থেকে সার্চ কমিটি, আপনাদের সার্চ কমিটির তফাৎটা তাহলে কোথায়? তফাৎটা হলো, এবং এই সার্চ কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে, গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, তবে এই সার্চ কমিটি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবে। যেমন এই সার্চ কমিটি যাদের নাম প্রাথমিকভাবে তারা চূড়ান্ত করবে, প্রাথমিক যে তালিকা করবে, তাদের নামগুলো প্রকাশ করবে তারা, এবং প্রকাশ করে তাদের এই যে তাদের গণশুনানি হবে, এবং তাদের থেকে তারা হলফনামার মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য নেবে এবং এগুলো প্রকাশ করা হবে। এবং এই সার্চ কমিটি যেই সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত প্যানেল যেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, কিভাবে এই সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা তারা লিপিবদ্ধ করতে হবে, এবং কার পক্ষে বিপক্ষে ভোট দিলেন সেটা লিপিবদ্ধ করে জনগণের কাছে জানাতে হবে। আর এছাড়াও আমাদের প্রস্তাব অনুযায়ী যে কিন্তু বাংলাদেশের যে বিভক্তি রাজনীতি, এর মধ্যে তাহলে ঐক্যমতটা কোথায় হবে? কেউ কারো পক্ষে দিবে, কেউ কারো বিপক্ষে দিবে, জানার পরে এই কনসেনসাস কিভাবে তৈরি হবে? ঐক্যমত্য 5 জন কিংবা 3 জন যে নিয়োগ প্রাপ্ত হবে, তৈরি হওয়াটা দুরূহ। কিন্তু ওই যে আমেরিকান একজন বিখ্যাত জাস্টিস লুইস ব্র্যান্ডাইস বলেছেন, সানলাইট ইজ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট, যে দিনের আলোতে চুরি করা দুরূহ। তো অর্থাৎ যদি স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু সেখানে সঠিক ব্যক্তিরা নিয়োগ পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। আরও কতগুলো আমাদের আছে, প্রস্তাব আছে। যেমন আমরা এই যে স্ট্যাগার্ড পদ্ধতিতে নিয়োগ দেওয়ার, যাতে নির্বাচন কমিশনে ধারাবাহিকতা রক্ষা পায়, এবং যেমন স্ট্যাগার্ড পদ্ধতি হলো, যেমন প্রথম বছর তিন জনের নিয়োগ দেওয়া হলো, পরের বছর একজন, পরের বছর একজন, 5 বছর মেয়াদি 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যাতে ধারাবাহিকতা রক্ষা পায়। আর এছাড়াও যিনি সবচেয়ে জ্যেষ্ঠ এই আইনের অধীনে যারা নির্বাচিত নিয়োগ পাবেন, তাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার, তাকে পরবর্তীতে এই যে অনুসন্ধান কমিটির মতামত সাপেক্ষে, তাদের সুপারিশ সাপেক্ষে তাকে পরবর্তীতে সিইসি নিয়োগ দেওয়ার আমরা সুপারিশ করে আমাদের প্রস্তাবে রয়েছে। এবং আমরা পুরো প্রক্রিয়াটাকে যাতে স্বচ্ছতার সাথে এটা কার্যক্রমটা পরিচালিত হয়, পুরো স্বচ্ছতার সাথে এই সিদ্ধান্তগুলো হয়। যেমন যেই চূড়ান্ত সিদ্ধান্তটা, যেই নামগুলি চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে, সেই নামগুলো প্রকাশ করা হবে, এবং প্রকাশ করার পর এবং তাদেরকে কি যোগ্যতার ভিত্তিতে, কোন বিবেচনায় তাদের নামগুলো রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হলো, সেগুলো প্রকাশ করা হবে। এবং এরপরে কয়েকদিন সময় দিতে হবে, যুক্তিসঙ্গত সময় দিতে হবে, যাতে জনগণ যে এই সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। প্রেরণ করবে কে প্রেরণ করবে? যে সার্চ কমিটি। জি, সার্চ কমিটি। তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে সার্চ কমিটি যে আইন করেও যে সঠিক ব্যক্তিদের নির্বাচন কমিশন নিয়োগ করা। একটু আগে আপনি বলেন যে সার্চ কমিটি আমাদের সংবিধানের মধ্যে নাই, তাহলে আপনাদের সার্চ কমিটি কি? এটা তো আইনের মাধ্যমে করতে হবে।
আগে আইনটা করতে হবে। হ্যাঁ, আইনের মাধ্যমে সার্চ কমিটি, মানে আপনি বলছেন এই পার্লামেন্টে তাহলে একটা আইন করতে হবে, আইন করতে হবে, এই আইন করে এই যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে আইন করতে হবে, আইন করতে হবে। জি। এবং আইন করে আইনের মধ্যে সার্চ কমিটি, এবং সার্চ কমিটি কিভাবে কাজ করবে, স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবে, এবং যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিগুলো তারা নির্ধারণ করবে, আরো অনেকগুলো বিধিনিষেধ সৃষ্টি করবে। জি। যে কথাটা আমি বলার চেষ্টা করছি যে সবচেয়ে নিরপেক্ষ সার্চ কমিটির পক্ষেও কিংবা আইন করেও সবচেয়ে সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায় না। তবে এর মাধ্যমে কতগুলো গার্ড রেল তৈরি করা হবে, কতগুলো বিধিনিষেধ তৈরি করা হবে, যার ফলে সঠিক ব্যক্তিরা নিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেক ধন্যবাদ বেড়ে যাবে। মিস্টার মজুমদার, আপনি সঙ্গেই থাকুন, আমি আসবো। একজন দর্শকের ফোন আছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আমি রেজাউল করিম বলছিলাম। একটু জোরে কুড ইট বি লাউডার, একটু লাউডার। রেজাউল করিম বরিশাল থেকে বলছি। এক্স্যাক্টলি, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যেখানে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটা নির্বাচন চলমান, দেশ উন্নয়নের মহাসড়কে আছে এবং এই কমিশনের মেয়াদ শেষ হয়নি, এর আগে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক চলছে স্বাধীনতার পরে। যেহেতু সংবিধানের আইনটা কেউ প্রয়োগ করছে না, কিন্তু এই বিতর্কের শেষ কোথায়? আমরা কি এভাবেই শুনবো যে কমিশন গঠনের 2 মাস আগে যখন এটা নিয়ে আলোচনা হবে তখন সবাই চাবে আসলে এইভাবে করা দরকার, এইভাবে করা দরকার, কেউ প্রস্তাব দিবে, আসলে জনগণ কোথায় যাবে? আমরা তো শান্তিপূর্ণ পরিবেশই আছি। এখান থেকে সার্চ কমিটির মাধ্যমে একটা নির্বাচন কমিশনার গঠন হলে অসুবিধা কোথায়? জি, অনেক ধন্যবাদ। দর্শক বরিশাল থেকে প্রশ্ন করেছেন। আহমদ আজম খান, আপনি যদি বলেন। জি, মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনেছেন এবং আমাদের মজুমদার ভাই যে প্রস্তাবটা জি, দিয়েছেন। আমি সম্মানিত দুজন আলোচকের আলোচনায় মনোযোগ দিয়ে শুনেছি। মান্নান ভাই বলেছেন উনি বয়স্ক মানুষ। আসলে আমরা যে 3 জন এখানে বসেছি, 3 জনই বয়স্ক, কেউ 70-এর উপরে, কেউ 70-এর নিচে, 3 জনই বাংলাদেশের সিনিয়র সিটিজেন। কাজেই আমি সকলকেই সম্মান করি এবং সকলের বক্তব্যেই দায়িত্বশীলতা থাকবে, আমারও থাকবে, এটা নিজের সম্পর্কেও বলি, অন্যদের সম্পর্কেও প্রত্যাশা করি। দেখুন, আমেরিকান নির্বাচন, ব্রিটেনের নির্বাচন, ভারতের নির্বাচন, এই নির্বাচনগুলো ক্ষমতায় থেকেই হয়। আমেরিকান নির্বাচনে যখন বিরোধী দল জিতলো প্রত্যেকটা রাজ্যে, যখন নির্বাচন বিরোধিতা করলো ট্রাম্প, তখন একজন জেনারেল বললেন যে আমরা কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নই, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ। বাংলাদেশে কি এরকম কেউ আছে বলতে পারবেন? ভারতের নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টা এবং বিজেপির এক নেতাকে 48 ঘন্টা প্রচারণা থেকে নিষিদ্ধ করলেন যে তারা নির্বাচনী আইন ভঙ্গ করেছেন। বাংলাদেশে কি কোনো ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা বা ওই পর্যায়ের কাউকে সম্ভব? এটা সম্ভব না। এখানে নির্বাচন হয় মন্ত্রী না। মহোদয় যেটা বলেছেন, বাংলাদেশ কি তাহলে বিচ্ছিন্ন? পুরো পৃথিবীর কারোর সঙ্গে আমাদের মিল থাকবে না কোনো না, চিন্তা? বিচ্ছিন্ন নয়। কেন আলাদা ভাবছি আমরা? যেটা উনি বলেছেন পুরো পৃথিবী তো ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, না, কেন এত আলাদা চিন্তা করছি আমরা? আসলে এই প্রশ্ন মন্ত্রী মহোদয় করেছেন। আচ্ছা, আমরা বিচ্ছিন্ন বিশ্ব থেকে বিচ্ছিন্ন নই, কিন্তু নির্বাচন প্রক্রিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন। অর্থাৎ বিশ্বে যে গণতান্ত্রিক দেশগুলো, সেখানে নির্বাচন হয়, এখানে নির্বাচন হয় না। মানুষ ভোট দিতে পারে না, হয় দিনের ভোট রাতে হয়, আর নইলে ভোটই হয় না। অর্থাৎ জনগণের ভোটের অধিকার জাদুঘরে চলে গেছে। এইখানে বাংলাদেশ বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন, আর সেজন্যই এখানে নির্বাচনকালীন সরকার দরকার। এখন এই যে নির্বাচনকালীন সরকার ছাড়া যত শক্তিশালী নির্বাচন কমিশন হোক, সরকার যদি সহযোগিতা না করে তাহলে সেই নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। এই সরকারের সেই সদিচ্ছাটা আমরা লক্ষ্য করিনি। দেখুন, যে দেশে একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়, সেই দেশে কোনো নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে তাদের ঘাড়ে কয়টা মাথা? কাজেই এটা খুব স্পষ্ট যে এই দেশের নির্বাচনকালীন সরকার ছাড়া যতদিন এই প্রতিহিংসার রাজনীতি থাকবে ততদিনই নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে। যতদিন এটা না হবে ততদিন আসলে নির্বাচন হবে না। এখন নির্বাচন বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতির মান আপনি জানেন, আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি তো, যে পরাজয়কে মেনে নেওয়া, আমি যে হারতেও পারি, এই সাংস্কৃতিক যোগ্যতা আমাদের কোনো দল অর্জন করেছে কিনা? কেন আওয়ামী লীগ এরকম একটা আইন করবে যে আইনের বলে সে নিজে তার ক্ষমতা আসা শঙ্কিত হবে? তার লাভটা কি? ওয়াই, কেন সে করবে এটা? এই জন্যই করবে
যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন বা বাংলাদেশের স্বাধীনতার মালিক বলেন জনগণ, তার ভোটের অধিকার আপনি ছিনিয়ে নিয়ে রাতেও দিতে পারেন না বা দিনে নিজে নিজে দিতে পারেন না। এই সংস্কৃতিটা চালু করতে হবে। আপনি দেখুন 91-তে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক মানে নির্বাচনকালীন সরকার, আপনার 96 নির্বাচনকালীন সরকার, 2001-এর নির্বাচনকালীন সরকার, 2008-এর যতই বিতর্কিত হোক তবু এগুলোই কিন্তু অন্তত জনগণ ভোট দিয়েছে। বিতর্ক ছিল কিন্তু ভোট দিয়েছে। এরপর তো ভোটই নেই, ভোটই তো জাদুঘরে চলে গেছে। অতএব জনগণের ভোটটাকে নিশ্চিত করতে হলে নির্বাচনকালীন সরকার ছাড়া উপায় কে নেই। দিবে নির্বাচনের সরকার? কে দিবে? কি কাঠামোতে হবে এখন? নির্বাচনকালীন বর্তমানে আওয়ামী লীগ সরকার আছে, কে করবে এটা? উদ্যোগটা কে নেবে? আওয়ামী লীগ তো বলছে তারা উদ্যোগ নিবে না। কি মেকানিজম আপনার আছে যে আওয়ামী লীগকে বাধ্য করবে? না, আওয়ামী লীগ তারা স্পষ্ট বলে দিয়েছে নিবে না। আওয়ামী লীগকে তার মানে কি? তার মানেই তারা তাহলে একনায়ক হয়ে গেছে, তারা স্পষ্ট স্বৈরাচার হয়ে করেছে যে গেছে। তারা এই সরকারের না, অধীনে নির্বাচন তাহলে- করবে। তো তাহলে আপনার মেকানিজম কি না, অপোজিশন না, হিসেবে? আমার মেকানিজম একটা রাজনীতি গণতান্ত্রিক, মানে তো পলিটিক্যাল প্রেসার। কতটা না, প্রেসার দিতে পারবেন আওয়ামী শুনেন, লীগকে বাধ্য করার জন্য? আমি একজন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী। আমার প্রেসার হলো ওনাকে বারবার বলা যে আপনি পদত্যাগ করুন, আপনি নির্বাচনকালীন সরকার, সুশীল সমাজ নিয়ে বসুন, পেশাজীবীদের শীর্ষ নেতাদের নিয়ে বসুন, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, আলাপ আলোচনার মধ্য দিয়ে শীর্ষ রাজনৈতিক দলকে নিয়ে বসুন, আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করুন। আপনি অনেক কথা বলেন, আপনি উন্নয়ন করেছেন, অনেক কিছু করেছেন, তাই যদি হয় জনগণ আপনাকে ভোট দেবে। আর উন্নয়নের নামে যদি লুটপাটতন্ত্র করে থাকেন জনগণ ভোট দেবে না। আসুন না, আপনি সরকারি দল, বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে আসেন না, তাহলেই তো হয়ে গেল। এটা তো আমরা তো একটু আগে অযৌক্তিক আপনি কথা বললেন বলছি যে না। পুরো পৃথিবী থেকে আমরা একটা বিচ্ছিন্ন নির্বাচনের সময়, তো কিভাবে এটা আশা করেন যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে আসবে, লেভেল প্লেইং ফিল্ড দিবে? সেই কালচারাল স্ট্যান্ডার্ড কি আপনারা তৈরি করেছেন? আমি কি সেটা দাবি করব না? তৈরি করেছেন আপনারা? না, তৈরি করতে হবে না, সেই চর্চায় সেই যেতে হবে পলিটিক্যাল না। কালচার কি আছে আমাদের এখানে? না, নেই। আপনি একটু আগে বলছেন বিচ্ছিন্ন। হ্যাঁ, না, তাহলে আমাদের চিন্তাগুলো বিচ্ছিন্ন নির্বাচনী হচ্ছে কিনা? ব্যবস্থাটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তো তাহলে আমাদের কি সেই চর্চায় যেতে হবে না? আপনি কি একেবারে আজীবনের জন্য ছেড়ে দেবেন যে সরকার আর নির্বাচনই করবে না, 5 বছর পর পর সিল মেরে সরকার গঠন করবে আর আমরা মেনে নেব? এর কোনো প্রতিবাদই করব না, দাবি করব না, আলোচনাও করব না, সমালোচনাও করব না। পলিটিক্যালি এই আহ্বানে কোনো মূল্য নাই। গির্জার ফাদার দেব, আসুন আমরা আলোচনা করি এবং নির্বাচন সরকার মেনে নেয়, এইভাবে কি হয়? তাহলে তো এই সরকারের তো রাষ্ট্রীয় বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। বিএনপি বা বিরোধী দলের কি কোনো রাষ্ট্রীয় বাহিনী আছে বা দলীয় বাহিনী আছে? তাদের কি লাইসেন্স করা আর্মস আছে? আইন শৃঙ্খলা বাহিনীর তো লাইসেন্স করা আর্মস, এবং এই রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা দলীয় সরকারি বাহিনীতে পরিণত হয়েছে। আমাদের তো তা নেই। আমরা তো যুদ্ধ করব না, আমরা গণতান্ত্রিক আন্দোলন করব, গণতান্ত্রিক দাবি করব, দেশটাকে ভালোবাসি, দেশের রাজনীতির কালচারটাকে আমরা ডেভেলপ করতে চাই, আমরা নির্বাচনী কালচারটাকে ডেভেলপ করতে চাই, প্রতিযোগিতামূলক নির্বাচন চাই, প্রতিযোগিতামূলক রাজনীতি চাই, প্রতিহিংসামূলক নয়। যে এ নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমরা আলোচনা করছি নির্বাচন বিতর্কের শেষ কোথায়। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম নির্বাচন বিতর্কের শেষ কোথায়। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি। বিরতির পরে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যদি বলেন যে বলা হচ্ছে নির্বাচন কমিশন কিংবা নির্বাচনকালীন সরকার নিয়ে কি কথা বলার ডায়ালগের সুযোগ আছে কিনা? আমরা জানি ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন। যে কোনো ফর্মে এই সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনার কি সুযোগ আছে নাকি এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল যেভাবে বলা হয়েছে এটাই শেষ? আপনি যদি হঠকারী চূড়ান্তবাদী এজেন্ডা নিয়ে আলোচনা করতে চান, আমি তো আলোচনা করবো না। আলোচনা, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম টু মাই অফিস, হ্যাভ এ কাপ অফ টি এন্ড টক। উই আর সিভিল পিপল, সিভিল সোসাইটি। কিন্তু আপনি বারান্দায় দাঁড়িয়ে বলবেন মান্নান এইটা করতে হবে, না হলে আমি মান্নানের সঙ্গে কোনো কোঅপারেশন নাই, তাহলে আমি আপনার সঙ্গে বসবো কিভাবে? এইগুলো তো নয়। আমি আপনাকে যদি একটু কাইন্ডলি অ্যালাউ করে দুটা মিনিট। বারবার এখানে বলা হচ্ছে জনগণের কথা। আমরা কি জনগণের কি আমরা কেউ নই? আমরা কি জনগণের দায়ী নই যে বিএনপি দায়ী হয়? আওয়ামী লীগের ট্রেডিশন আছে
সংবিধান মানার, তাদের নেই। আওয়ামী লীগ 70 সালে আমাদের যে মহান ইলেকশন, যেটা আবির আজম খানকে স্বাধীনতা দিয়েছে, দাসত্ব থেকে মুক্তি করেছে, সেই নির্বাচনে এলোফের আন্ডারে বঙ্গবন্ধু করেন নাই। সেই নির্বাচন পাকিস্তানের একটা একটা অগ্রহণযোগ্য তখন যে সংবিধান ছিল তার আওতায় তিনি করেন নাই। তখন তাকে না যাওয়ার জন্য মৌলানা ভাসানী এরা আমাদের সন্তান নেতৃবৃন্দ বলেন নাই যে না এটা আমরা যাবো না, কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন, বিকজ তিনি সাংবিধানিক পথে তার সংগ্রামকে নিয়ে যাচ্ছিলেন। এরপরে আরো উদাহরণ আছে, দুই সামরিক শাসক, তাদের একজন মূল শাসক এই আমির আজম খান সাহেবের প্রতিষ্ঠাতা শাসক, তারা সংবিধানকে নিজেদের সংবিধানকে তারা সংসদের বাইরে আর মার্শাল ল অর্ডার কেটে কুটে চুরমার করে গেছে। ওইগুলার দুইটার আওতায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করে নাই, দুইজনের আওতায় করেছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের ট্র্যাডিশন আছে নির্বাচন করার এবং সংবিধান মানার। সংবিধানে আমাদের আপত্তি থাকলেও আমরা পালন করি। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়। হোয়াট ইজ দ্য লেভেল প্লেইং ফিল্ড? অনলি লেভেল প্লেইং ফিল্ড ইন এনি কান্ট্রি ইজ দ্য কনস্টিটিউশন। আপনি একমত হন বা না হন, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু দ্যাট ইজ দ্য অনলি ফিল্ড। বারবার এখানে চেষ্টা করা হয় গোটা জিনিসটাকে বাইরে নিয়ে যাওয়ার। খেলাটা হবে খেলার মাঠের বাইরে। Are we in the civil society responsible for establishing law and order in the country? We can talk, but we cannot demand that. ওখানে আলাপ করে বিএনপি গিয়ে সানন্দে জয়েন করে ওইসব থিঙ্ক ট্যাঙ্ক এবং তাত্ত্বিকদের সঙ্গে, উই রেসপেক্ট দেম, তাত্ত্বিকদের কথা বলার অধিকার। ইউ আর টিচার ইউরসেলফ, with due respect to you, Thank you, but sir. you are not responsible for law and order. I am responsible for law Right, and order. sir. এবং I am bound by laws of the country. You don't like the law, fight to change it. Go to the jungle, take a gun, become Sheikh Guevara or Fidel Castro. ওইটাও হতে পারবেন না। শুনেন, দুইটা ওয়ে আছে, ওইটা আপনাদের নেই। খোমেনি করেছিল কোথা থেকে? তার আদর্শ ছিল। আপনি কি মনে করেন আপনাদের সেরকম আদর্শবান কেউ আছে? দূর দেশে বসে আছে, ঘোড়ায় চড়ে এসে নামবে ঢাকা এয়ারপোর্টে, লক্ষ লক্ষ মানুষ তেহরানের মতো তাকে গ্রহণ করবে? ইউ আর, ওই দিকেও কিছু নাই। ওইখানে আপনার ব্যাংকক্রাফট। ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ট্রেডিশন অফ মার্শাল লজ, মিলিটারি ডিক্টেটরশিপ, রুল বাই ফিয়াট, রুল বাই পার্সোনাল অর্ডার। সেখানে ইউ আর টকিং অ্যাবাউট ডেমোক্রেসি। খেলা যদি খেলতে হয় মাঠে আসেন, খেলেন, বাইরে খেলতে পারবো না। জনাব আমির আজম, আমাদের উদাহরণ আছে, আমি অনেক উদাহরণ দিয়েছি। হাউ উই ডোন্ট লাইক দ্য কনস্টিটিউশন, উই ডিড নট লাইক দ্য কনস্টিটিউশন অফ জিয়াউর রহমান, উই ডিড নট লাইক দ্য কনস্টিটিউশন অফ এরশাদ, যেভাবে তারা কেটেছিল। কিন্তু আমরা এই জন্য আমরা ইয়ের বাইরে যাইনি, মাঠের বাইরে যাইনি, ওখানে আমরা ছিলাম। সেভাবে আপনারা থাকবেন। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। যদি মজুমদার সাহেব বলেন যে মাঠের ভিতরেই খেলাটা হতে হবে, মাঠটা হচ্ছে সংবিধান, উনি বলেছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আমরাও বলি সংবিধানের সর্বোচ্চ আইন। তো সংবিধানে বলা আছে একটা আইন করতে হবে, আইনের বিধানাবলীর সাপেক্ষে, সাপেক্ষে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে এবং সেই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করবে। তো সে তো সংবিধান অনুযায়ী হচ্ছে না। তা আমাদের আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে সার্চ কমিটিও আইনের কাছাকাছি। তো কতটুকু কাছাকাছি আমি নিশ্চিত নই। উনি যদি একটু সুস্পষ্ট খোলাসা করতেন, হয় আইন হবে, তা না হলে আইন হবে না। এটা হয় আইন, এটা না হয় আইন নয়, কিন্তু কাছাকাছি এটা কি জিনিস এটা আমার কাছে বোধগম্য নয়। এবং যদি আমাদের যেই সার্চ কমিটির মাধ্যমে যেই নির্বাচন কমিশন করতে হয়েছে, আমরা দুটো নির্বাচন কমিশন করতে হয়েছে, এবং এই দুই নির্বাচন কমিশনের অভিজ্ঞতা আমাদের বড় করুণ। এবং বর্তমান নির্বাচন কমিশন তো আমি বলবো যে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন কমিশন। তারা আমাদের ভোটাধিকারে হরণ করেনি, তারা যে দুর্নীতি দুর্বৃত্তায়নে জনগণের অর্থ তারা লোপাট করেছে দুর্ভাগ্যবশত। এবং এই নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে অভিযোগও করেছি যে সংবিধান অনুযায়ী যারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত তাদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে রাষ্ট্রপতির কাছে। আমি আপনার কাছে আসবো দর্শকের ফোন নিয়ে। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিএনপির চেয়ারপারসনের বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম ভাইয়ের কাছে একটা প্রশ্ন। জি, তিনি শুনছেন, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি না হয়, বিএনপি পক্ষ থেকে
এমন কোন কর্মসূচি বা এমন কোন চিন্তা ভাবনা করতেছে কিনা যে সরকারকে বাধ্য করতে পারবে 96-এ যেমন তারা 96-এ যেমন তারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বাধ্য করছিল তাদেরকে নির্বাচন সরকার দিতে বাধ্য করছিল তাদেরকে, এরকম কোন পরিবেশ তৈরি করতে পারবে কিনা আজম ভাইয়ের কাছ থেকে। অনেক ধন্যবাদ, আপনি থাকুন, প্রশ্নটি আজম ভাই উত্তর দিবেন, তার আগে বদি ভাই আপনি যদি শেষ করেন আপনার ওকে। তো আমার যে সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন করতে হবে। আর এই যে নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার, এটা সংবিধানে নাই, কিন্তু এটা কার সংবিধান? এই যে পঞ্চদশ সংশোধনী নেই, এ নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। পঞ্চদশ সংশোধনীর একটা বিধান আছে যে কতগুলো অনুচ্ছেদ তারা কিন্তু, যে পরবর্তী সংসদ কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবে না। কিন্তু যে কোনো কনস্টিটিউশনাল লয়ারে বলবে আপনাকে কোনো সংসদ পরবর্তী সংসদের হাত পা বেঁধে দিতে পারে না। এবং এটা তাই পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিক বৈধতা সম্পর্কে প্রশ্ন রয়েছে। আমরা যদি প্রয়াত মাহমুদুল ইসলামের বই দেখি, যে কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ, তিনি ওখানে সুস্পষ্ট এই কথা বলেছেন। আর যে এই নির্বাচনকালীন সরকারের কথা, তো যে বর্তমান যারা ক্ষমতাসীন তাদের মুখ থেকে এসছে এবং তাদের আন্দোলনেরই এটা ফসল। তো এই যে ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইজ গুড ফর দি গুস মাস্ট বি গুড ফর দি গ্যান্ডার। ওইটা যদি তাদের বেলায় প্রযোজ্য হয়, তাহলে এদের বেলায় এই ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আর মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে একটা বই লিখেছিলেন, যে বইটা হলো দারিদ্র দূরীকরণ কিছু চিন্তা ভাবনা। সেখানে একটা আছে, আর্টিকেল আছে এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। তিনি সেখানে বলেছেন যে কোনো সরকার যদি মনে করে নির্বাচনকালীন সময়ে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং নির্বাচনটা হবে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে, তাহলে কিন্তু তারা জনগণের কাছে দায়বদ্ধতা প্রদর্শন করবে, জনগণের কল্যাণে কাজ করবে। তো এই কথা মাননীয় প্রধানমন্ত্রীর এই যে 1996 সালে তিনি এই কথা বলেছেন, তো এই কথা এখনো সত্য। কিন্তু তো আমরা নাগরিক হিসেবে আমরা আওয়ামী লীগের পক্ষেও নই, বিপক্ষেও নই, আমরা বিএনপির পক্ষেও নই, বিপক্ষ নই। আমরা চাই যে আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বার্থ সংরক্ষিত হোক, একটা গণতান্ত্রিক পদ্ধতি আমাদের দেশে কার্যকর হোক। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকের যে প্রশ্ন, যদি আওয়ামী লীগ না নেয়, বিএনপি কি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগকে বাধ্য করবে? জি, তার আগে আমি 1-2টা না, সময় নেই, এটাই উত্তরটা দেন আপনি। আচ্ছা, আমি একটু 70-এর পলিটিক্যাল পার্টনার 70 যাওয়ার দরকার নেই, আমরা 2001 খেলার মাঠগুলো নিয়ে একটু বলতে চেয়েছিলাম। আচ্ছা, দরকার নেই, 2021 থাকি আমরা। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে খেলতে তো মাঠে আসতে হবে। আমরা তো মাঠে আছি, কিন্তু ওনারা তো রেফারি হিসেবে শুধু হুইসেল দিয়ে জয়টা নিয়ে নেন, না খেলে। সমস্যাটা ওইখানে। এখন সম্মানিত দর্শককে বলবো, আমরা 2018 সালে বলেছিলাম যে আমরা 14 সালে বলেছিলাম নির্বাচন জনগণকে নিয়ে প্রতিহত করব। আমরা কিন্তু প্রতিহত করেছি। ওনারা শুধু ডিক্লারেশন দিয়েছেন, 154 সিটে নির্বাচনই করেন নাই, আর বাকি 146 সিটে জনগণ ভোট দেয় নাই। এটা সুস্পষ্ট প্রতিহত করা। আর 18-তে ওনারা নিজেরা ভয়েই জনগণকে ভোট দিতে দেন নাই, রাতে নির্বাচনটা সিল মেরে নিয়েছেন। এখন আগামী নির্বাচনও বলেছি যে নির্বাচনকালীন সরকার হতে হবে, নইলে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ করব। জনগণকে নিয়ে কিভাবে নির্বাচন প্রতিরোধ করব, সেটা নির্বাচন 2 বছর পরে এখনই আমি বলে দেব। এখনই কি বলা উচিত বা সম্ভব? এর নাম কি রাজনীতি? এটা দর্শকদেরও বুঝতে হবে। অপেক্ষা করেন যে আগামী নির্বাচন জনগণ কিভাবে, জলিল ভাই 30 এপ্রিল হবে কিনা, জনগণ কিভাবে প্রতিহত করে। এপ্রিল কিন্তু আর হয়নি, আমরা কিন্তু এপ্রিল হয় না, আমরা কিন্তু প্রতিহত ঠিকই 14তেও করেছি, 18তেও করেছি, 14তেও করেছি, আক্ষরিক অর্থে 18তেও করেছি। ওনারা ডিক্লারেশন দিয়েছেন। অপেক্ষা করেন, দেখেন 2023-এ জনগণ কিভাবে নির্বাচন প্রতিহত করেন। যদি নির্বাচন হয় তাহলে ঠিক আছে, আর যদি সিল হয়, যদি নির্বাচন নামক প্রহসন হয়, যদি জনগণের ভোটের অধিকার হরণ করা হয়, ভোটের অধিকার জাদুঘরে পাঠিয়ে নিজেরা ডিক্লারেশন নিতে চান, জনগণ প্রতিরোধ করবে। আমরা জনগণ, বাংলাদেশের জনগণ কিন্তু আসলে 18 কোটি, বিএনপিও জনগণ বলেন, আওয়ামী লীগের জনগণ বলেন, 36 কোটি কিন্তু না। আমরা আসলে এই জনগণটা কি আমরা ঠিক বুঝতে পারি না আসলে। তো একজন রাজনীতিবিদ বলেছিলেন যে জনগণ যে কি জিনিস পাবলিক তা বুঝলো না। তো এইটা একটা বড় জায়গা আসলে একজন বলেছিলেন। তো আমরা তো দর্শকের প্রশ্ন নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে দিয়ে শেষ করব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, ঝটপট বলে ফেলুন, আমরা শেষ পর্যায়ে। রাজশাহী থেকে ফিরোজ আহমেদ বলছি। জি মিস্টার ফিরোজ, বলুন আপনি।
মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তিনি শুনছেন? যে আসলে আইন তো জনগণের কল্যাণের জন্য, তাই না? তো যে আইনটা করলে জনগণ তার ভোটাধিকার ফেরত পাবে, যে আইনটা করলে সে ঠিক মতো সুস্থ মতো তার নিজের ইচ্ছা মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সেই আইনটা করতে আওয়ামী লীগ সরকারের এত ভয় কেন? তারা তো অনেক উন্নয়ন করেছে। জি, তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ভাবে বলে আমরা এই করেছি, সেই করেছি, অমুক করেছি, তমুক করেছি। তাহলে সুষ্ঠু নিরপেক্ষ সরকারের অধীনে একটা যাতে সুষ্ঠু নির্বাচন। জি, অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী বলছে আওয়ামী লীগের ভয় কেন? না, বইয়ের ব্যাপারে নাই, অমুক তমুক করিনি, বাস্তবে করেছি। তিনি আমাদের, যারা আমরা বিদ্যুতের নিচে বসবাস করেন, আমাদের তৈরি করা হাইওয়েতে গাড়ি চালান, আরো অনেক কিছু আমাদের তৈরি করা পদ্মা সেতু দিয়ে পার হয়ে 2 দিন পরে বললে শেষ হবে না। তো অমুক তমুকের বিষয় নয়, একটা হাসির ব্যাপার আমি বলি। জনাব আমির আজম খান বললেন লুকানো কৌশল প্রচার করবেন না। তারা কি একটা লুকানো কৌশলী পার্টি? তারা কি মাওবাদী কোনো দল? তারা কি জঙ্গলে বসবাস করেন? সিভিল সোসাইটিতে বহুমাত্রিক যে ডেমোক্রেসির মধ্যে আমরা আছি, এখানে মূল বিষয়টাই হলো স্বচ্ছতা। স্বচ্ছতা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ট্রান্সপারেন্সি। মাননীয় শিক্ষক সাহেব, সঞ্চালক সাহেব, অধির মজুমদার সাহেব, আপনারা ইউ গিভ হাই প্রায়োরিটি, হাই ওয়েটেজ টু দিস ওয়ার্ড স্বচ্ছতা। অথচ একজন সিনিয়র নেতা তিনি বলছেন আমরা কি করব আগে বলবো না, এটা আমাদের লুকানো কৌশল। এইটা কি গণতন্ত্রের ভাষা হলো? এই ধরনের নেতৃত্ব দিয়ে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন? লুকিয়ে বন্দুক রেখেছেন আমাদেরকে, যেমন 14 সালে আগুন লাগিয়েছে, কয়জন লোক মারা গেছিল আমির আজম খান আপনার মনে আছে? কয়টা ভোট কেন্দ্র পুড়িয়েছিলেন, কয়টা নিরীহ সরকারি কর্মচারীকে হত্যা করেছিলেন, আপনার জনগণকে সঙ্গে নিয়ে করেছিলেন। ওটা তো 96 15 ফেব্রুয়ারি নির্বাচন আপনারা করেছিলেন। এরপরেও ঘটনার পরেও আপনারা বলেন যে 500 স্কুল পুড়িয়ে দিয়েছিলেন 96 15 ফেব্রুয়ারি নির্বাচনে। পুড়িয়েছিলেন, সেতু ভেঙে বলি নাই যে মানান ভাই, আমি বলি নাই যে গোপন রাখলাম, তা বলি নাই, তা বলি নাই। বলছি যে অপেক্ষা করেন, দেখেন, আজকেই তো আর বলা যাবে না, এটা কর্মকাণ্ডের মধ্য দিয়েই চলে আসবে, চোখের সামনের ঘটনা, তাই বলেছি। আমাদের চোখের সামনের ঘটনা। ওই ট্যাকটিক্স উইল নো লঙ্গার ওয়ার্ক ইন বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশকে চিনতেন, যার উপরে ভিত্তি করে আপনারা কৌশল খেলা করছেন, আউটডেটেড। এখন এই বাংলাদেশ, এই ভদ্রলোক একটু আগে যে কথা বললেন যে আওয়ামী লীগ অনেক কাজই করেছে, তারা কেন একমত হয় না? ইয়েস, আসুক। যে দুষ্ত্রুটি যদি আমাদের থাকে, সংসদে বসুন, আসুন। সংসদে আসবার কোনো পথ আছে? একসেপ্ট নির্বাচন একটা ওয়ে আছে, বন্দুক দ্বারা আপনারা করেছেন, আপনাদের বইয়ে আছে, এটা আপনাদের ইতিহাসে আছে। ইউ ক্যান ডু, উই উইল নেভার ডু, উই ক্যানট ডু, উই হ্যাভ নট ডান ফর দ্য লাস্ট 70 years। সুতরাং আসেন, নির্বাচনের মাধ্যমে আসেন। বঙ্গবন্ধু যেভাবে টুপের মুখে, তলোয়ারের নিচে, এলফের নিচে, সংবিধানের নিচে, সংবিধানে গিয়ে মানে ভোটে গিয়ে জয় নিশ্চিত করে নিয়ে আসছিলেন এবং আপনাকে স্বাধীনতা দিয়ে গেছেন জনাব আমির আজম খান, ইউ বিকেম এ ফ্রি। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আজম ভাই, 1 মিনিট, লাস্ট 1 মিনিট বলেন, 1 মিনিট। মন্ত্রী মহোদয় যে বললেন, নির্বাচনটা করছেন না, একেবারে নির্বাচন নামে ইতিহাসের বর্গী হয়ে গেছেন। ইতিহাসে বর্গীরা যেমন ধান লুট করে নিয়েছে, তেমনি ইতিহাসের বর্গী হয়ে গেছেন। তো নির্বাচনটা লুট করে নিয়ে যান। আপনারা এত উন্নয়ন করেছেন, জনগণ তো তাহলে ভোট দেবে। তাহলে নির্বাচনটা আসেন না, সকলে মিলে করি। তাহলে কেন রাতেই সিল মারেন? তাহলে কেন আপনারা নির্বাচন থেকে বিএনপিকে বিরত রাখেন? কেন প্রার্থী দিতে চান, দিতে দেন না? নির্বাচনটাকে জাদুঘরে কেন পাঠালেন? তাই না? আসলে কি মান্নান ভাই, এই যে যত উন্নয়ন করেছেন না, এগুলো আপনারা করেননি, জনগণের টাকায় করেছেন। অথচ নির্বাচনের উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে না, ওই লুটপাটেই হেরে বসে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনি ও রোববার। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি, সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.